তোমাদের খুব কাছেই তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন চলে এসছে, তাই অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ফাইনাল সাজেশান নিয়ে এই ভিডিওটা। শুধু সাজেশান থাকবে না, ওর সঙ্গে উত্তর সহ সাজেশান বলতে পারো তোমরা এক কথায়। তো সেই উত্তর সহ সাজেশান নিয়ে আজকের এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। দেখো, তোমাদের 14টি এমসিকিউ থাকবে, সঠিক উত্তর নির্বাচন করো। তো প্রথম প্রশ্ন দিয়েছি, সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন কে? উত্তর দেখো, বলে দিয়েছি র্যামসে ম্যাকডোনাল্ড। গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হয়েছিলেন কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ইনি কিন্তু স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। গান্ধীজি রাজনৈতিক আন্দোলনের অংশ হিসেবে প্রথম অনশন করেছিলেন আহমেদাবাদে। রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে? উপরাষ্ট্রপতি। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসেছিল বোম্বাইতে। পাকিস্তান রাষ্ট্রের কথা প্রথম বলেন চৌধুরী রহমত আলী। হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন নবগোপাল মিত্র। এই হিন্দু মেলাকে চৈত্র মেলাও বলা হয়। পশ্চিম ভারতে নারী শিক্ষা আন্দোলনের নেত্রী ছিলেন পণ্ডিতা রমাবাই। ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রধানকে? ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রধান হলেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত রাজ্যসভায় সদস্য সংখ্যা কত? 12 জন। লোকসভাতে 2 জন। হুল শব্দের অর্থ হলো বিদ্রোহ। পভার্টি অ্যান্ড আনবিটেস রোল ইন ইন্ডিয়া গ্রন্থটি লিখেছিলেন দাদাভাই নৌরোজি। পরের প্রশ্ন, ভারতে ইংরেজি ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয় 1835 খ্রিস্টাব্দে। কার নেতৃত্বে জালালাবাদের যুদ্ধ সংগঠিত হয়েছিল? সূর্য সেনের নেতৃত্বে, মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে। এবার দেখো, 14টি তোমাদের এসে কিউ বলো, সত্য মিথ্যা বলো এবং ডান বাম মেলানো ড্যাশ পূরণ সব মিলিয়ে 14টি প্রশ্ন তোমাদের থাকবে। দেখো, প্রথম প্রশ্ন আছে, কবে কোন জাহাজে প্রথম নৌবিদ্রোহ সূচনা হয়েছিল? 1946 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে তলোয়ার নামক জাহাজে। ভারতের বিপ্লববাদের জনক কাকে বলে? ভারতের বিপ্লববাদের জনক বলা হয় বিনায়ক দামোদর সভাকরকে। কাকোরি ষড়যন্ত্র কি? কাকোরি স্টেশনে রেল ডাকাতির অভিযোগে ব্রিটিশ সরকার ভগৎ সিং ও তার সহযোগীদের বিরুদ্ধে যে মামলা শুরু করে তা কাকোরি ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। ফজলুল হক কে ছিলেন? ফজলুল হক বাংলার প্রধানমন্ত্রী তথা কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা। পরের প্রশ্ন, বেমানান শব্দটি খুঁজে লেখো। দেখো, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সার্বভৌম, ধনতান্ত্রিক। এখানে দেখো তিনটেই সংবিধানের প্রস্তাবনায় রয়েছে, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সার্বভৌম, কিন্তু ধনতান্ত্রিকটা নেই, তাই এটা বেমানান শব্দ। সত্য মিথ্যা দেখো, বাংলা ও পাঞ্জাবের মোট জনসংখ্যা অর্ধেক ছিল মুসলমান। এটা সত্যিই অর্ধেক ছিল। মহাত্মা গান্ধী খিলাফত আন্দোলনকে সমর্থন করেননি। এটা মিথ্যা, কারণ তিনি সমর্থন করেছিলেন। দাক্ষিণাত্যে তুলো চাষের সঙ্গে আমেরিকার গৃহযুদ্ধের বিষয় জড়িত ছিল। সত্য। বেনারসে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন জোনানাথ ডানকান। মিথ্যা। শূন্যস্থান পূরণ দেখো এরপরে। স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল 1947 খ্রিস্টাব্দে 14ই আগস্ট। পরে তমলুককে ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব দেন। তমলুকে ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মাতঙ্গিনী হাজরা। কলকাতা মাদ্রাসা স্থাপন করেন ওয়ারেন হেস্টিংস। লোকসভার সভাপতিত্ব করেন স্পিকার। এরপরে স্তম্ভ মেলাতে হবে। একদিকে দেখো দেওয়া আছে ফরাজি আন্দোলন, রাজা রামমোহন রায়, স্বরাজ্য দল, জ্যোতিরাও ফুলে, অপরদিকেও দেওয়া আছে। তো উত্তরটা নিচেই দিয়ে দিয়েছি। ফরাজি আন্দোলন ফরিদপুর, রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ, স্বরাজ্য দল চিত্তরঞ্জন দাস, জ্যোতিরাও ফুলে সত্যশোধক সমাজ। নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী কে ছিলেন? মেধা পাটেকর। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 2 মার্কসের প্রশ্নগুলো থাকবে, 6টি লিখতে হবে তোমাদের, যে কোনো 6টি। আমি অনেকগুলো প্রশ্ন দিয়েছি, কিন্তু এর মধ্যে 6টি লিখতে হবে। তো 2 নাম্বার করে 12 নাম্বার। প্রথম প্রশ্ন দেখো, কৃষক প্রজা পার্টির মূল বক্তব্য কী ছিল? বাংলায় কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা করেন A.K. ফজলুল হক। এই দলের মূল বক্তব্য হলো কৃষক প্রজা পার্টি ছিল একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল এবং এই দল হিন্দু ও মুসলমান কৃষকদের স্বার্থে জমিদারি প্রথার বিলোপ, খাজনার হ্রাস, শিক্ষার প্রসার প্রভৃতি কর্মসূচি গ্রহণ করে। মাউন্টব্যাটেন পরিকল্পনা কি? ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি মাউন্টব্যাটেনকে ভারতের ক্ষমতায় হস্তান্তরের দায়িত্ব দিয়ে পাঠান। তিনি ছিলেন ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় এবং স্বাধীন ভারতের প্রথম বড়লাট। মাউন্টব্যাটেন পরিকল্পনাটা কি? ভারতের বড়লাট লর্ড মাউন্টব্যাটেন
ভারত বিভাগের যে পরিকল্পনা ঘোষণা করেছিলেন 1947 তেসরা জুন, তা মাউন্টব্যাটেন পরিকল্পনা নামে পরিচিত। প্রস্তাব এতে বলা হয়েছিল যে ভারতবর্ষকে ভারত ও পাকিস্তান নামে দুটো পৃথকে বিভক্ত করতে হবে, মানে পৃথক রাষ্ট্রে। সীমানা নির্ধারণের জন্য একটি সীমান্ত কমিশন নিযুক্ত করতে হবে। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এবং শ্রীহট্ট জেলায় গণভোট হবে। এরপরে খিলাফত আন্দোলন বলতে কী বোঝো? প্রথম বিশ্বযুদ্ধে গ্রেট ব্রিটেন তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ভারতীয় মুসলমানদের মধ্যে এই ঘটনা তীব্র প্রতিক্রিয়া শুরু হয়, কারণ তুরস্কের সুলতান ছিলেন ইসলাম জগতের খলিফা। 1918 খ্রিস্টাব্দে তুরস্কের সুলতানকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। মুসলিম লীগের কিছু নেতা খলিফার মর্যাদাও এবং সম্মান পুনরুদ্ধারের জন্য খিলাফত আন্দোলন করে এবং একটি নতুন কমিটি গঠন করেন, আর এটাই খিলাফত আন্দোলন নামে পরিচিত ছিল। অথবা কাকরি ষড়যন্ত্র মামলা কি? ভগৎ সিং এবং তার অনুগামীদের বিরুদ্ধে 1925 খ্রিস্টাব্দে যে ষড়যন্ত্র মামলা হয় তা কাকরি ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। কাকরি রেল স্টেশনের রেল ডাকাতির অভিযোগে ব্রিটিশ সরকার ভগৎ সিং ও তার সহযোগীদের বিরুদ্ধে এই মামলা করে। এই মামলার রায় অনুসারে রামপ্রসাদ বিসমিল, আফফাগুল্লাহ সহ 4 জনের ফাঁসি হয়। কে কবে কি উদ্দেশ্যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? স্যার উইলিয়াম জোন 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। মূলত সংস্কৃত ভাষায় লেখা সাহিত্যগুলি আধুনিক ইংরেজি ভাষায় অনুবাদ করাই ছিল তার লক্ষ্য। তিনি মনে করতেন এই চর্চার ফলে ভারতের শিক্ষিত মানুষদের সঙ্গে ব্রিটিশদের বোঝাপড়া অনেকটাই সহজ হবে। তিনি প্রাচ্য ও পাশ্চাত্যের শিক্ষার কেন্দ্র হিসেবে এই প্রতিষ্ঠানটিকে গড়ে তুলেছিলেন। রাওলাট আইন বলতে কী বোঝো? প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারত রক্ষা আইন চালু ছিল। যুদ্ধ শেষে এই আইনের মেয়াদ শেষ হয়। এই অশান্ত পরিস্থিতি মোকাবেলা করার জন্য সরকার স্যার সিডনি রাওলাটের প্রতিবেদনের ভিত্তিতে এক দমনমূলক আইন পাশ হয়। রাওলাট আইন এর ধারাগুলো কি কি? দেখো, সরকার বিরোধী যে কোনো প্রচার দণ্ডনীয় বলে গণ্য করা হবে। যে কোনো ব্যক্তিকে সন্দেহভাজন মনে হলে তাকে গ্রেপ্তার করা যাবে এবং যে কোনো বাড়ি পরোয়ানা ছাড়াই তল্লাশি করা যাবে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিনা বিচারে 2 বছর আটক রাখা যাবে। অপরাধীদের বিশেষ আদালতে বিচার করা হবে। সাক্ষ্য প্রমাণ ছাড়াই বিচারকের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে। এই আইন ছিল স্বৈরাচারী এবং দমনমূলক। গান্ধীজি এই প্রসঙ্গে বলেছেন, উকিল নেহি, আপিল নেহি, দলিল নেহি। 1907 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসে সুরাট অধিবেশনের তাৎপর্য ব্যাখ্যা করো। সুরাট অধিবেশনের নরমপন্থী বনাম চরমপন্থী দ্বন্দ্ব চূড়ান্ত রূপ নেয়। দুটি গোষ্ঠী পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এর ফলস্বরূপ জাতীয় কংগ্রেসের ভাঙন দেখা যায়। সুরাট অধিবেশনের ফলশ্রুতিতে ভারতীয় রাজনীতিতে চরমপন্থী মতাদর্শের আত্মপ্রকাশ ঘটে। কাকে কেন সীমান্ত গান্ধী বলা হয়? খান আব্দুল গফ্ফর খানকে সীমান্ত গান্ধী বলা হয় কারণ মহাত্মা গান্ধীর নীতি অনুসরণ করেছিলেন তিনি। আব্দুল গফ্ফর খান ছিলেন মহাত্মা গান্ধীর একজন প্রবল সমর্থক এবং তার অহিংস নীতি ও দর্শন দ্বারা অনুপ্রাণিত। সীমান্ত অঞ্চলের স্বাধীনতা সংগ্রামী তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে তার কাজ ও নেতৃত্বের জন্য পরিচিত। পণ্ডিতা রমাবাই কেন বিখ্যাত ছিলেন? 19 শতকের নারী শিক্ষাকে কেন্দ্র করে বেশ কিছু নারী ও উদ্যোগী ছিলেন। এদের মধ্যে পশ্চিম ভারতের পণ্ডিতা রমাবাই অন্যতম। তার স্মরণীয় হওয়ার কারণগুলি হল সমাজ সংস্কার ও নারী অধিকার। তিনি সমাজের নারী বিদ্বেষী প্রথার বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং নারীদের মুক্তি ও অধিকারের জন্য লড়াই করেছেন এবং নারীর প্রতি নিপীড়নমূলক প্রথা বিরোধিতা করা যায়। শিক্ষা ও পাণ্ডিত্য, তিনি একজন অসাধারণ পণ্ডিত ছিলেন এবং সংস্কৃতে তার দক্ষতার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে পণ্ডিতা ও সরস্বতী উপাধি প্রদান করেন, যা তিনি প্রথম অর্জন করেন। তিনি ভারতীয় নারী শিক্ষা কমিশনের সামনে সাক্ষ্য দেন এবং তিনি প্রথম নারী যিনি ভারতীয় কংগ্রেস অধিবেশনে অংশগ্রহণ করেছিলেন বা অংশ নিয়েছিলেন। নারী শিক্ষার প্রচার, তিনি নারী শিক্ষার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপন করেন, যেমন বোধিনী এবং স্মরণ সদন। তার প্রতিষ্ঠিত মুক্তি নামক প্রতিষ্ঠানটি বিধবা এবং অনাথ মেয়েদের আশ্রয় ও শিক্ষা প্রদান করত। লেখালেখি, তিনি অনেক বই লিখেছেন, যেমন দ্য হাইকাস্ট হিন্দু উইমেন, আর যা হিন্দু সমাজের নারীর প্রতি আচরণ সম্পর্কে তার মতামত প্রকাশ করে। পশ্চিম ভারতের নর্মদা বাঁচাও আন্দোলন, পশ্চিম ভারতের নর্মদা নদীর উপত্যকার বাঁধ প্রকল্পের ফলে প্রায় 21 লক্ষ জনগণ জীবন জীবিকা হারাতে বসে। এই অঞ্চলে ভিল ও গোল্ড অধিবাসী মানুষ
ও জঙ্গলের অধিকার থেকে বঞ্চিত হতে থাকে। ফলে অসংখ্য মানুষ 1970 দশকের গোড়া থেকেই নর্মদা বাঁচাও আন্দোলনে সামিল হয়েছিল। বাঁধ নির্মাণ বন্ধ করা এবং উচ্ছিন্ন মানুষের জীবন ও জীবিকার অধিকার সুরক্ষিত হয়েছিল। সাধারণতন্ত্র দিবস কবে এবং কেন উদযাপন করা হয়? 26শে জানুয়ারি দিনটি সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। 1950 সালে 26শে জানুয়ারি স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয়, তাই এই দিনটি সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। পরের প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রী কিভাবে নিযুক্ত হন? ভারতবর্ষে 5 বছর অন্তর যে লোকসভা নির্বাচন হয় তাতে সংখ্যাগরিষ্ঠ দল বা গোষ্ঠীর নেতা বা নেত্রী প্রধানমন্ত্রী হন। নিয়োগ: ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন। প্রধানমন্ত্রী পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়োগ করেন। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি লেখো। ভারতীয় সংবিধানের 12 থেকে 35 নম্বর অনুচ্ছেদে বা ধারায় মৌলিক অধিকারের কথা উল্লেখ রয়েছে। সংবিধানে নাগরিকদের জন্য মূলত 6টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। সেগুলি হলো সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শিক্ষা ও সংস্কৃতির অধিকার, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। সংবিধান কাকে বলে? সংবিধান হলো একটি আইন বা নিয়ম কানুন যা রাষ্ট্রের মৌলিক আইন বা দেশের শাসন ব্যবস্থা পরিচালনার জন্য মৌলিক নীতিগুলি নির্ধারণ করে। এটি সরকারের কাঠামো, ক্ষমতা ও দায়িত্ব এবং নাগরিকদের মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্যগুলো সংজ্ঞায়িত করে। সংবিধান লিখিত বা অলিখিত হতে পারে এবং এটি একটি দেশের সর্বোচ্চ আইন। র্যাডক্লিফ লাইন কি? র্যাডক্লিফ লাইন হলো 1947 সালে ব্রিটিশ ভারত বিভাজনের সময় ভারত ও পাকিস্তানের মধ্যেকার আন্তর্জাতিক সীমানা নির্ধারণের রেখা তৈরি করেন। এটি ব্রিটিশ আইনজীবী স্যার সিরিল র্যাডক্লিফ এর নামে নামকরণ করা হয়েছে, যিনি এই সীমানা নির্ধারণের জন্য নিযুক্ত কমিটির যুগ্ম সভাপতি ছিলেন। এই রেখাটি পাঞ্জাব ও বাংলা প্রদেশকে বিভাজন করে ভারত ও পাকিস্তানের সীমানা তৈরি করেছিল। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি? সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি হলো ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড কর্তৃক 1932 সালে 16ই আগস্ট ঘোষিত একটি নীতি, যা মূলত ভারতের সংখ্যালঘু গোষ্ঠী, বিশেষত করে দলিতদের পৃথক নির্বাচন মণ্ডলী বা আলাদা ভোটার ব্যবস্থা তৈরি করে। এটি ছিল একটি রাজনৈতিক প্রস্তাব যা নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর সদস্যদের দ্বারা নির্দিষ্ট সংখ্যালঘু গোষ্ঠী এবং দলিতদের জন্য পৃথক আসন বরাদ্দ করার জন্য এটি তৈরি হয়েছিল। মূল বিষয়বস্তু কী ছিল? এই নীতি অনুযায়ী ভারতের সংখ্যালঘু সম্প্রদায় এবং দলিতদের জন্য পৃথক নির্বাচন মণ্ডলী তৈরি করা হয়। উদ্দেশ্য: প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড গোল টেবিলের মাধ্যমে সম্মেলনের পর এই নীতি ঘোষণা করেন, যেখানে এই নীতি সম্প্রসারণ করা হয় সংখ্যালঘু এবং দলিতদের জন্য পৃথক নির্বাচন মণ্ডলী তৈরি করে। প্রভাব: এই নীতির বিরুদ্ধে মহাত্মা গান্ধী আমরণ অনশন করেন, যা পরবর্তীতে পুনা চুক্তির দিকে চালিত হয়। আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল? আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ভারতীয় মুসলিম সমাজকে আধুনিকরণ করা এবং সংস্কার করা। এর প্রধান উদ্দেশ্যগুলি হল আধুনিক শিক্ষার প্রসার, মুসলমানদের জন্য আধুনিক শিক্ষা এবং পশ্চিমা জ্ঞান বিজ্ঞান সহলভ্য করা, যাতে তারা ব্রিটিশ শাসনের অধীনে প্রতিযোগিতামূলক হতে পারে, সামাজিক ও সাংস্কৃতিক পুনরুজ্জীবন, মুসলিম সমাজের আধুনিকরণ আনা এবং তাদের পশ্চাৎপদতা থেকে বের করে আনা, ঐতিহ্য এবং আধুনিকতার সমন্বয়, ইসলামীয় মূল্যবোধ ও ঐতিহ্যকে রক্ষা করে একই সাথে আধুনিক শিক্ষাকে গ্রহণ করা, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, মুসলমানদের ব্রিটিশ সরকারের সাথে সহযোগিতা করতে উৎসাহিত করা, যা তাদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সাহায্য করবে। মন্টেগু চেমসফোর্ড সংস্কার কি? প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার ভারতীয়দের যেসব অধিকার দেবে বলে ঘোষণা করেছিলেন তার কোনোটাই বাস্তবায়িত হয়নি। এই পরিস্থিতিতে ভারত স্বশাসনের আন্দোলনে জোরদার হয়ে উঠেছিল। এই পরিপ্রেক্ষিতে ভারত সচিব মন্টেগু এবং লর্ড চেমসফোর্ড 1919 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন পাশ করেন। উদ্দেশ্য: এই আইনের প্রধান উদ্দেশ্য ছিল সরকারের ভারতীয়দের অংশগ্রহণ বৃদ্ধি করা। প্রবর্তন: মন্টেগু চেমসফোর্ড সংস্কারগুলি 1920 খ্রিস্টাব্দে প্রবর্তন করা হয়। মূল বিষয়: এই সংস্কারের ফলে প্রাদেশিক বিষয়গুলি স্থানান্তরিত এবং সংরক্ষিত বিভাগে বিভক্ত করে প্রদেশগুলিকে দ্বৈত সরকার ব্যবস্থা চালু করা হয়। ভারতের ওপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব কেমন ছিল? প্রথম বিশ্বযুদ্ধ ভারতের ওপর অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক এই তিনটি ক্ষেত্রেই প্রভাব ফেলেছিল। অর্থনৈতিক প্রভাব: প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি। যুদ্ধের খরচ মেটাতে ভারত সরকারের প্রতিরক্ষা ব্যয় নাটকীয়ভাবে বৃদ্ধি পায়। আয় ও করের বোঝা বৃদ্ধি করা। বর্ধিত সামরিক ব্যয়ের জন্য সরকার আয়কর চালু করে এবং ব্যক্তি আয় ও
কর্পোরেট মুনাফার ওপর কর বাড়ায়। দ্রব্যমূল্য বৃদ্ধি। যুদ্ধের সময়কালে ভারত মুদ্রাস্ফীতি ঘটে এবং দ্রব্যমূল্য প্রায় দ্বিগুণ হয়ে যায়, যা সাধারণ মানুষের জীবনকে কঠিন করে তোলে। রাজনৈতিক ও সামাজিক প্রভাব। জাতীয়তাবাদী চেতনার বিকাশ। যুদ্ধে ভারতীয় সেনাদের অবদান এবং তাদের আত্মত্যাগ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জাতীয়তাবাদী মনোভাবকে আরও শক্তিশালী করে তোলে। জাতীয় আন্দোলনে জোরদার। মহাত্মা গান্ধীর মতে নেতাদের উত্থানে যুদ্ধ একটি বড় ভূমিকা পালন করেছিল। ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো? ঔপনিবেশিক সমাজে মধ্যবিত্ত ভদ্রলোক বলতে মূলত উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর কিছু অংশকে বোঝানো হতো, যেমন জমিদার, ভূস্বামী এবং অন্যান্য পেশাজীবী যারা সমাজের বিশেষ মর্যাদা ভোগ করতেন। এদের মধ্যে অনেকেই ছিলেন শিক্ষিত এবং বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত, যেমন সরকারি চাকরিজীবী, শিক্ষক, আইনজীবী, ডাক্তার ইত্যাদি। অতিরিক্ত কয়েকটা প্রশ্ন তোমাদের দেওয়া আছে। মালাবারের মোপলা বিদ্রোহ কি? তিতুমির কাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল? পরের অবশিল্পায়ন বলতে কি বোঝো? কৃষি বাণিজ্যকরণ বলতে কি বোঝো? মহলওয়ারি ব্যবস্থা কি? সূর্যাস্ত আইন কি? মহাজনী ব্যবস্থা বলতে কি বোঝো? ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে? উডের ডেসপ্যাচ কি? কংগ্রেসের ত্রিপুরা অধিবেশন বিখ্যাত কেন? সিঙ্গুরের কৃষি উৎপাদন বিষয়ে একটি টিকা লেখো। এরপরে 3 নম্বরের 5টা প্রশ্ন তোমাদের লিখতে হবে। প্রথম প্রশ্ন দেখো, পাকিস্তান প্রস্তাব সম্পর্কে টিকা লেখো অথবা চৌরি চৌরা ঘটনা কি? আমি একটা প্রশ্নের উত্তর দিয়েছি পাকিস্তান প্রস্তাব সম্পর্কে। দেখো, পাকিস্তান প্রস্তাব, যা লাহোর প্রস্তাব নামেও পরিচিত, ভারতের উপমহাদেশে মুসলমানদের জন্য একটি পৃথক রাষ্ট্রের দাবি। 1940 সালে মার্চ মাসে মুসলিম লীগের সম্মেলনে এই প্রস্তাবটি গৃহীত হয়। প্রস্তাবের মূল বিষয় পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠা। প্রস্তাবের মূল দাবি ছিল ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলোকে নিয়ে একটি স্বাধীন ও পৃথক রাষ্ট্র গড়ে তোলা। অঞ্চলগুলোর স্বায়ত্তশাসন। ভৌগোলিকভাবে সংযুক্ত মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলোকে আলাদা একক হিসেবে বিবেচনা করে স্বাধীন রাষ্ট্র গঠন করা হবে এবং প্রতিটি অঙ্গরাজ্য হবে স্বশাসিত। সংখ্যালঘুদের অধিকার রক্ষা। প্রস্তাবটি সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছিল। আর প্রেক্ষাপট, মুসলিম লীগের উত্থান। 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠার পর থেকেই ভারতীয় মুসলিমদের অধিকার ও স্বার্থ রক্ষার জন্য এই দলটি কার্যকর হয়েছিল। প্রাথমিক খসড়া। 1940 সালে লাহোর সম্মেলনে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সিকান্দার হায়াত খান একটি প্রাথমিক খসড়া প্রতিষ্ঠান বা প্রস্তাবনা তৈরি করেন, যা পরবর্তীকালে লাহোর প্রস্তাব নামে পরিচিত লাভ করে এবং এটি মুসলিম লীগ কর্তৃক গৃহীত হয়। পাকিস্তান নামের উদ্ভব। পাকিস্তান নামটি চৌধুরী রহমত আলী কর্তৃক 1933 সালে প্রথম ব্যবহার করা হয় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে। টিকা দেখো, অলিন্দ যুদ্ধ অথবা চিপকো আন্দোলন। আমি তোমাদের অলিন্দ যুদ্ধের উত্তরটা দিয়েছি। অলিন্দ যুদ্ধ বলতে 1930 সালের 8ই ডিসেম্বর কলকাতায় বিনয় বাদল দীনেশ কর্তৃক রাইটার্স বিল্ডিংয়ে ব্রিটিশ পুলিশের সঙ্গে সংগঠিত বিখ্যাত যুদ্ধের কথাকে বলা হয়েছে। স্থান কলকাতা রাইটার্স বিল্ডিংয়ে অলিন্দ। সময় 8ই ডিসেম্বর 1930। বিপ্লবী বিনয় বসু, বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত, যারা বেঙ্গল ভলেন্টিয়ার্স নামক বিপ্লবী দলের সদস্য ছিলেন। উদ্দেশ্য ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ এবং অত্যাচারের প্রতিবাদে পুলিশের অত্যাচারী অফিসার কর্নেল এন.এস. সিম্পসনকে হত্যা করা। ফলাফল, তারা সিম্পসনকে হত্যা করেন। এরপর পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়, যা অলিন্দ যুদ্ধ নামে পরিচিত। পুলিশের হাতে ধরা না দেওয়ার জন্য বাদল গুপ্ত পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন। বিনয় বসু এবং দীনেশ গুপ্ত নিজেদের ওপর গুলি চালান। পরবর্তীতে বিনয় ও দীনেশ হাসপাতালে মারা যান এবং দীনেশকে ফাঁসি দেওয়া হয়। এরপরে বিপ্লবী ভগৎ সিং কেন স্মরণীয় ছিল? ভারতের সংবিধানের মৌলিক কর্তব্যগুলো সম্পর্কে টিকা লেখো। আমি পরেরটার উত্তর দিয়েছি। দেখো, ভারতের সংবিধানের মৌলিক কর্তব্যগুলো অনুচ্ছেদ 51A অর্থাৎ পার্ট 4A-তে বলা আছে যে 1976 সালে 42তম সংশোধনীর মাধ্যমে এই কর্তব্যগুলোকে সংবিধানে যোগ করা হয়। মৌলিক কর্তব্যগুলো হলো 10টা মৌলিক কর্তব্য ছিল। সেগুলো হলো সংবিধান, জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতকে সম্মান করা, আর জাতীয় স্বাধীনতা সংগ্রামকে অনুপ্রাণিত করা, সার্বভৌমত্ব, একতা এবং অখণ্ডতা রক্ষা করা, দেশের সুরক্ষা আত্মনিয়োগ করা, সাম্য ও ভ্রাতৃত্বের উন্নয়ন ঘটানো, প্রকৃতি ও বন্যপ্রাণীদের রক্ষা করা ও মানবতাবাদ বৃদ্ধি করা, জনসম্পদ রক্ষা করা, ব্যক্তিগত ও সম্মিলিত ক্ষেত্রে উৎকর্ষ সাধন করা, শিক্ষা ও জ্ঞানার্জন করা। মুসলিম লীগের সমাজের আধুনিকরণে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা। অথবা দিয়েছি। দেখো, ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন কেন বলা হয়? নিচের প্রশ্নটার উত্তর দিয়েছি।
যে ভারতকে একটি ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হতো কারণ এটি ছিল ব্রিটিশদের জন্য একটি অত্যন্ত লাভজনক, এটি ঔপনিবেশিক, যা বিপুল সম্পদ, বিশাল জনসংখ্যা এবং ব্রিটিশদের অর্থনৈতিক সামরিক স্বার্থে ব্যবহার করা যেত। ভারত মশলা, রেশম, নীল, তুলা এবং অন্যান্য মূল্যবান পণ্য সরবরাহ করত এবং এটি ব্রিটিশ শিল্প ও বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার ছিল। মূল কারণসমূহগুলি হলো অর্থনৈতিক লাভ, তারপরে বিশাল জনসংখ্যা, প্রকৃতির সম্পদ, কৌশলগত অবস্থান, বাজার এবং বিনিয়োগ। পয়েন্টগুলোর ভেতরের অংশগুলো তোমরা একটু দেখে নিও, আমি সবগুলো বলছি না। রেলপথ নির্মাণে কিভাবে ভারতীয়দের ঔপনিবেশিক শাসনের প্রতি অসন্তোষের কারণ হয়েছিল, বা চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে টিকা। চিরস্থায়ী বন্দোবস্ত 1793 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও বাংলা জমিদারদের মধ্যে স্বাক্ষরিত একটি স্থায়ী চুক্তি, যার মাধ্যমে জমিদারদের কাছ থেকে একটি নির্দিষ্ট পরিমাণ রাজস্ব আদায় করা হতো। চিরস্থায়ী বন্দোবস্তের মূল বৈশিষ্ট্য এবং প্রভাবগুলি হল জমিদারের মালিকানা, রাজস্ব আদায়, কৃষকদের দুর্দশা, প্রসার আর সামাজিক প্রভাব। দীর্ঘমেয়াদী ফলাফল, এই প্রথা কৃষি উৎপাদনশীল হ্রাস এবং গ্রামীণ দারিদ্র্য বৃদ্ধির কারণ। অতিরিক্ত কয়েকটা দিয়েছি দেখো, সম্পদের বহির্গমন টিকা, নীল বিদ্রোহ টিকা, সিপাহী বিদ্রোহ কি জাতীয় বিদ্রোহ বলা চলে, যুক্তি দাও। আইন অমান্য আন্দোলন সম্পর্কে টিকা, গান্ধী সত্যাগ্রহ আদর্শের মূল ভাবনা কী ছিল, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র এবং প্রকৃতি বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, 1946 সালে নৌবিদ্রোহের কারণ এবং গুরুত্ব লেখো। ভারতের সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব আলোচনা করো। ভারতের স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের অবদান লেখো। সমাজ সংস্কার ও নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা লেখো। স্থানীয় স্বায়ত্তশাসনের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে লেখো। অহিংসা অসহযোগ আন্দোলনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 5 নম্বরের যে প্রশ্নগুলো দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো পরীক্ষায় বারবারই দেয় বা বারবারই আসে, সুতরাং এই প্রশ্নগুলো সবাই তোমরা একটু দেখো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন। এরকম বিভিন্ন বিষয়ে সাজেশন পেতে চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।